নমস্কার, শুভ সন্ধ্যা। আবার একটা লাইভ করতে আসলাম আপনাদের সামনে ছোট্ট করে। তো আজকে 3-4টের প্রশ্ন আমি উত্তর দিতে এসেছি, যেহেতু আমাকে অনেক লোকে কমেন্ট করে জিজ্ঞেস করছেন, 3-4টে প্রশ্ন করেছে। তো সেই প্রশ্নর উত্তরগুলোই আমার আজকে দিতে আসা। তো প্রথম প্রশ্ন একজন আমাকে করেছেন যে আপনি ম্যাডাম সব জেনে শুনে ওনার কাছে গেছিলেন কেন? তো তার বিনিময়ে আমি ওনাকে এই উত্তরটাই দেব যে আপনি যদি দেখেন যে রাস্তায় চলতে চলতে যে ওইখানে হয়তো গোবর পড়ে আছে কিংবা ওখানে হয়তো পটি পড়ে আছে, তো আপনি কি জেনে শুনে তার উপরে পা দেবেন, না আপনি ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করবেন? তো নিশ্চয়ই আপনি অজান্তাতেই পা দেবেন, না জেনেই হয়তো আপনি পা দেবেন। হ্যাঁ, আর দেখলে হয়তো আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করতেন। আর আমরা কি করি, না জেনে শুনেই পা দিয়ে ফেলি, তখন বলি ছি 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 ছি, এই নোংরা মারিয়ে ফেললাম, এবার গিয়ে বাড়িতে পাও ধুতে হবে, জুতোও ধুতে হবে। তো সেরকমই আমার অবস্থাটা হয়েছিল। আমি না জেনে শুনেই ওনার কাছে গিয়েছিলাম। যদি আমি জানতাম যে ওনার কাছে গিয়ে আমার আত্মসাৎ হবে টাকা, আমার সঙ্গে ফ্রডিং হবে, আমার সঙ্গে আমার মানহানি হবে, তাহলে কি আমি ওনার কাছে যেতাম? একদমই যেতাম না। আমি যদি একবারও ওনার কাছে যাওয়ার আগে, এবার আমি যদি ওনার কাছে যাওয়ার পরে, আত্মসাৎ হওয়ার পরে, আমি ফ্রড হওয়ার পরে, আমি মানহানি হওয়ার পরে যখন আমি থানায় গেলাম, তখন আমি জানতে পারলাম যে ওনার নামে ওখানে অনেক অভিযোগ লিখিতভাবে অনেকে দিয়ে গেছে। তো আমি যদি এগুলো ওনার কাছে যাওয়ার আগে জানতাম, তাহলে নিশ্চয়ই ওনার কাছে আমি যেতাম না। তো আমি ওনার কাছে যাওয়ার পর, আত্মসাৎ হওয়ার পর, ফ্রড চিটিংবাজি হওয়ার পরে আর মানহানি হওয়ার পরে আমি জানতে পেরেছি, তখন আর কিছু করার নেই। তো দেখুন, আমরা তো মহিলা, আমরা একটা মহিলার কাছে গিয়ে সব কথাটা, যেহেতু মহিলার কাছে গিয়ে মানে সমস্ত কথাটা ভালোভাবে মানে মন খুলে বলতে পারবে। আর একজন মহিলা, সে মহিলার ব্যাপারটা বুঝতে পারবে। সেই জন্যেই একজন মহিলা, সবাই মানে যদি ডাক্তারখানায় যাই, তাহলেও আমরা একটা মহিলা খুঁজি যদি আমরা যাই। আর যে কোনো জায়গায় গেলে আমরা বলি একটু মহিলা হলে বলতে সুবিধা হয় সব কিছু। বেটা ছেলেদের সামনে আমরা অতটা বলতে পারি না। তো সেই জন্যেই ওনার কাছে যাওয়া আমার। আর সবথেকে বড় কথা হচ্ছে যে উনি তো অ্যাড দিচ্ছেন, উনি তো দোকানটা খুলে বসেছেন, উনি যে মুদিখানা দোকানটা খুলেছেন, তো মুদিখানা দোকানের তো উনি অ্যাড দিচ্ছেন, ইনস্টাগ্রামে দিচ্ছেন, উনি ফেসবুকে দিচ্ছেন, উনি ইউটিউব চ্যানেলে দিচ্ছেন, তো উনি তো অ্যাড দিচ্ছেন। আপনারা আমাকে প্রশ্ন করার আগে ওনাকে একবার আপনারা প্রশ্ন করে আপনারা ওনাকে বলুন না যে ওনার দোকানটা যাতে অ্যাড না দেয়। দোকান খোলা থাকলে তো আমার মতন আরও 5টা পাবলিক যাবে না অ্যাড দেখে? দোকান খোলা থাকলেও তো 5টা পাবলিক যাবে না দোকানটা খোলা দেখে, যে দোকানটা খোলা আছে দেখি তো, জিজ্ঞেস করি তো এই জিনিসটা এনার দোকানে আছে কি নেই। যদি আছে তাহলে আমাকে দিন, আর যদি নেই তাহলে যে দোকানদার সে বলে দেবে যে না আমার কাছে এই জিনিসটা নেই, আপনি অমুক দোকানে যান, কি ওখানে গেলে আপনি পাবেন। তো এটাই আমার বলার ছিল যে উনি অ্যাড দিচ্ছেন, উনি সোশ্যাল মিডিয়াতে উনি ছাড়ছেন, ওনার যারা ভিডিও ফলো করে, ওনাকে যারা ফলো করে তারা অনেকেই দেখবেন যে উনি গিয়ে স্বামী স্ত্রী ডিভোর্স করিয়ে দিচ্ছে, বাচ্চা থাকলে বাচ্চার নামে টাকা দিতে বলছে। কোনো জায়গায় গিয়ে কিছুদিন হয়তো স্বামী স্ত্রী সংসার করার পর বনিবনাত হচ্ছে না, জিনিসও রিকভারি উনি করে দিয়েছেন, গহনাপত্র, ফার্নিচারও উনি রিকভারি করে দিয়েছেন, সেটাও সোশ্যাল মিডিয়াতে উনি ছেড়েছেন যে এই সব ফার্নিচার আমি রিকভারি করে দিলাম, এই গয়নাপত্র আমি রিকভারি করে দিলাম, এই সংসার হওয়ার নয়। তো এইসব দেখেই কিন্তু, আর আমার প্রবলেমের মধ্যে আমি ছিলাম,
সেই জন্যই আমি ওনার কাছে গেছি। কিন্তু আমি তো ওখানে মানহানি করতে যাইনি, আর আমি তো ওখানে নিজের সোশ্যাল মিডিয়ায় ওখানে অ্যাক্টিভ হওয়ার জন্য তো আমি যাইনি না। হ্যাঁ, উনি ক্যামেরা করছেন, হ্যাঁ উনি কথাগুলো রেকর্ড করুক না, ওনার দিকে ক্যামেরাটা করে রাখুক না, যাতে ওনার কোনো প্রবলেম না হয়। আমাদেরকে ক্যামেরায় শো করার দরকারটা কী আছে? আমাদের মতো মহিলাদেরকে তো ক্যামেরায় শো করার দরকার নেই, আমাদের আওয়াজটা তো সবাই শুনছে, আমাদের গলার যে ভয়েস, আমরা যে ওনার সঙ্গে কথা বলছি সেটা তো উনি সবাই তো শুনছে সে কথাটা, যে আমরা কি বলছি আর কি আবেদন নিয়ে গেছি আর কি জন্যে ওনার কাছে গেছি, কি আমাদের বক্তব্য। তো এটাই আমি বলবো যে উনি মানহানি করেছেন, উনি অ্যাড দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, উনি ইনস্টাগ্রামে এখানে ওখানে সমস্ত অ্যাড দিচ্ছে, অ্যাড দেখে সবাই যাচ্ছে, অ্যাড দেখে আমিও গেছি, আমার মতো আরও 5জন পাবলিকও গেছে, গিয়ে আত্মসাৎ হয়েছে। এবার যে আরও জেনে জেনে যারা যাবে তারাও আত্মসাৎ হবে। হ্যাঁ, এখানে কিছু বলার নেই, কেউ যদি জেনে জেনে যায় তাহলে তাকে তো আর কেউ বারণ করবে না, না। এবার দেখুন ওনার সম্বন্ধে কেউ বলতে সাহস পায় না। হ্যাঁ, উনি নাকি ভীষণ প্রভাবশালী মানুষ একজন, উনি নাকি অনেক উঁচু লেভেলে নাকি উনি বসে আছেন, ওনাকে নাকি কেউ কিচ্ছু করতে পারবেন না, ওনার একদিকে নাকি কত মানে একদিকে ওনার হচ্ছে লোকাল থানা আর একদিকে হচ্ছেন ওনার কোর্ট, তার মধ্যিখানে উনি জোর গলায় বলছে আমি এখানে বসে 14 বছর ধরে 2013 থেকে না কত 14 থেকে উনি এই কাজটা করে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন, আজ অবধি ওনার কেউ কিছু করতে পারেনি। তো আমাদের মতো আর ক্ষুদ্র মানুষ কি করবেন বলুন? আমরা তো ওনার কাছে একটা মশা, মাছি। হ্যাঁ, উনি ওনার সম্বন্ধে যদি আমরা মুখ খুলি আমাদেরকে প্রাণনাশ করতে পারে, আমাদেরকে লোক দিয়ে কিছু করিয়ে দিতে পারে। হ্যাঁ, তো অনেক কিছু ওনার ব্যাপার আছে। তো দেখুন আমি যখন এই ফ্রডিংটা হয়েছিলাম আর আমার যখন মানহানি হয়েছিল, আমাকে যখন সারাদিন সেদিনকে ওখানে বস করিয়ে রাখা হয়েছিল, আর আমাকে যখন মেন্টালি ফিজিক্যালি টর্চার করা হয়েছিল, উনি চাষাপাড়ার থেকে মহিলা ডেকে উনি চুল কাটার ব্যবস্থা করলেন, ঠিক আছে। আর নিজের মুখে কতবার বলবো এই কথাটা আমি, তো চুল কাটার ব্যবস্থা করলেন উনি। আবার এইটুকু ওনার সেদিনের ভিডিওটা ওনাকে বলবেন দেখাতে, স্ক্রিপ্ট না করে আর না কেটে। উনি বললেন যে আমরা যদি বলতাম মুখে যে চুল কেটে দেব, তাহলে নিশ্চয়ই চুলটা কেটেই দিতাম। তো দেখুন একটা মানুষ মানে একটা কথাই বলে কি, হ্যাঁ আমি এইটা যদি না করতে পারি আমি কান কেটে ঝুলিয়ে দেবো, কান কেটে কুকুরের কানে ঝুলিয়ে দেবো। তো আমি যদি কান কেটে কুকুরের কানে ঝুলিয়ে দিই তাহলে কুকুর তো খেয়ে নেবে। এইগুলো তো সব তো গল্পের কথা না। তো মানুষ যদি বলে এই কাজটা যদি আমি না করতে পারি আমি কান মুলিয়ে দেবো, কান কেটে দেবো, একটা কথার কথা আমরা বলি, এটা যদি না করতে পারিস তাহলে আমার নামে কুকুর পুষে দিস, আমার নামে বিড়াল পুষে দিস। তো এগুলো তো সব গল্পের মানে কথার প্রসঙ্গে কথা উঠে আসে, যে যদি না করতে পারি দেখিস। আমরা অনেক সময় রাগের মাথায় এসব কথাগুলো বলি, তার মানে তো না যে সেগুলো তো আমাদেরকে করতেই হবে। তো কিছু কথা আমার স্বামী সেই দিনকে মিথ্যে কথা বলছিলেন, হ্যাঁ, যে আমি নাকি ওনার নামে মিথ্যে মিথ্যে কেস করেছি, মানে কোর্টে গিয়ে, যে ওনার আমার ছেলে আর আমি না খেতে পেয়ে আমি নাকি রাস্তায়, আমরা না খেতে পেয়ে মরে যাচ্ছি, রাস্তায় বসে আছি। তো সেটা আমার স্বামী বাবলি মুখার্জিকে বলছিলেন। তো তখন আমি বললাম না ম্যাডাম আমি এগুলো কিছু করিনি, তা আমি তো জানি না যে ওনার কাছে কী নোটিশ এসছে না এসছে, তো আমি উকিলবাবুর সঙ্গে গিয়ে আমি কথা বলবো, যেহেতু আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এই বছর বিয়ের মধ্যে আমাদের কোনো সন্তান আমরা নিইনি, আর আমরা বিয়ের আগেই বলেছিলাম যে আমরা কোনো সন্তান নেব না। হ্যাঁ, যেহেতু ওনার দুটো ছেলে আছেন আগে থেকে, আর ছেলেরা খুব ছোটও না, ছেলেরা সার্ভিস করেন, ছেলেরা বড় বড়, বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আমরা সেই জন্য বলেছিলাম আমরা কোনো সন্তান নেব না। তো সেই জন্য আমরা কোনো সন্তানের ওইসব, আমরা দুজনকে দেখবো, আমরা দুজনের পাশে থাকবো, খাবো দাবো, ঘুরবো, তীর্থস্থান, এই কম্প্রোমাইজ করে আমরা মানে বিয়েটা করেছিলাম। তো আমার স্বামী যখন আমার বললো বাবলু মুখার্জির কাছে গিয়ে যে আমি নাকি মানে নোটিশ পাঠিয়েছি, আমার ছেলে আর আমি না খেতে পেয়ে মরছি, আমরা রাস্তায় বসে আছি, তখন
বাবলু মুখার্জি শুনছিলেন কথাটা। তো আমি বললাম, ম্যাডাম আমি এই কথাটা কিন্তু আমার উকিলকে এই রকমভাবে আমি কিন্তু কোনো কেস করিনি, আমি আমার মেনটেনেন্স মামলা করেছিলাম, তো এইসব তো আমি করিনি। আর আমি দেখুন কৃষ্ণনগরে আছি, আমি তো জানি না কোর্টের মধ্যে কি হচ্ছে আর উকিলবাবুরা কি লিখছে। তো ঠিক আছে, আমি গিয়ে জানার চেষ্টা করব। হ্যাঁ, তো বলছে আমার হাজব্যান্ড বলছে, না তুমি যখন সই করেছো তো তোমাকে নিশ্চয়ই আগে উকিলবাবু পড়ে শুনিয়েছে তবেই না তুমি সই করেছো। তো আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার কথা যখন বিশ্বাস হচ্ছে না, তো ঠিক আছে, যদি এটা আমি করে থাকি তাহলে আপনি যা বলবেন আমি সেটাই মেনে নেব। হ্যাঁ, আগে আমি গিয়ে দেখি, আর যদি আমি এটা না করে থাকি তাহলে ম্যাডাম আপনি কি করবেন, আপনি যে আমার স্বামীর হয়ে এত বলছেন। তখন উনি বললেন, আমি দেখব কি করব না করব, আমি দেখব। তাই বললাম ঠিক আছে। তো সেদিনকে সারাটা দিন ওই যেদিনকে আমার বাড়ির লোকরা গিয়েছিল সেদিন সারাটা দিন মানে ওনার অফিসে বেলা 12টা 1টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি, মানে আমার বাড়ির লোকরা ছিল বিকেল 4টে অবধি। হ্যাঁ, তা আমার বাড়ির লোকদেরকে তো উনি যা তা মানে রেড লাইট, আমার জামাইকে রেড লাইট এলাকার কথা বলেছেন, উনি সোনাগাছির কথা বলেছেন, আমি এই করেছি আমি ওই করেছি, ওনাকে এই করতে বলেছি। ওরা বলতে গেছিলো এক, আর উনি ওনাদেরকে শুনিয়ে দিলেন আর এক, নিজে ভালো হয়ে আমাকে খারাপ করলেন ওখানে। হ্যাঁ, আর ওরা দেখুন, যে কোনো মানুষ দেখুন, ভদ্রঘরের মানুষ সবাই তো আর এইসব কথা শুনতে অভ্যস্ত নয়। তো সেখানে আমাকে দুটো আজে বাজে কথা শুনতে হলো, গালিগালাজ শুনতে হলো। হ্যাঁ, তারপরে ওরা রেগে মেগে চলে গেল। তা আমি বললাম, ম্যাডাম আমি যাই। তো উনি বললেন যে, না আপনি যাবেন কেন, আপনি বসুন, আপনাকে মিষ্টি খাওয়াবো। তাই বললাম, কি আমাকে আর কি মিষ্টি খাওয়াবেন? হ্যাঁ, আমার তো যা গালাগাল আমি শুনলাম তাতেই আমার পেট ভরে গেল, তাহলে আমি বাড়ি যাবো না। না আপনি বাড়ি যাবেন না, বসুন। তারপরে কন্টিনিউ আমাকে মেন্টালি টর্চার, ফিজিক্যালি টর্চার, ওনার সহযোদ্ধাদের প্রশ্নের আমাকে উত্তর কন্টিনিউ আমাকে দিতে হবে। কেন, আমি কি বাধ্য ওনার কাছে গেছি বলে? আমি কি কোনো অপরাধ করেছি ওনার কাছে গেছি বলে? ওনার কাছে আমি গেছি সাহায্য চাইতে, উনি একটা মহিলা, যে ম্যাডাম আমি এই প্রবলেমে পড়েছি, আপনি কি কোনো সহযোগিতা আমাকে করতে পারবেন? উনি বললেন, হ্যাঁ আমি পারবো করতে। তবেই আমি ওনার কাছে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার গেছি। উনি যদি প্রথমবারেই বলে দিত যে না আমি করতে পারবো না, আপনি আর আসবেন না এখানে, এটা আমার দ্বারাই হবে না, আপনি কোর্টে যান, কোর্টে মামলা করুন, কোর্টে গিয়ে আপনি বুঝে নিন, তাহলে নিশ্চয়ই আমরা যেতাম না ওনার কাছে, আমি যেতাম না। তো উনি ওটা সেদিনকে করলেন আমার সাথে। তো আমি এটাই জিজ্ঞেস করব ওনাকে আজকে, যে উনি যদি এই লাইভটা দেখেন, যে আমি তো একটা অসুস্থ মানুষ। হ্যাঁ, আমার বয়স নাকি 60 বছর। হ্যাঁ ঠিক আছে, আমার বয়স 60 বছর, আমার বয়স 60 না, আমার বয়স 65 বছর। ঠিক আছে, আমি সিনিয়র সিটিজেন পার করে গেছি। তো উনি তো খুবই কম বয়সের মহিলা। ঠিক আছে, সেই জন্য ওনার নাম দিয়েছি আমি কচিদি। তো কচিদিকে আমি বলবো যে আপনি তো কচিদি, আপনার তো কোনো অসুখ বিসুখ নেই। হ্যাঁ, আপনার তো চেহারা দেখে মনে হয় না যে আপনার কোনো রোগ ব্যাধি আছে। তো আমাদের তো শরীর খারাপ, আমাদের তো সারাদিন 8টা 10টা ওষুধ চলে। ঠিক আছে, তো সেই দিন যে আপনি ওইগুলো করলেন, আমার যদি ওখানে শরীর খারাপ হয়ে যেত, আমি যদি ওখানে অসুস্থ হয়ে পড়তাম, কি আমার যদি ওখানে কিছু হয়ে যেত, তাহলে তার দায়টা কে নিত? আপনি কি নিতেন তার দায়টা? কিছু হয়ে গেলে মানুষ রাগের ঠেলায় অনেক কিছু করে ফেলে, করার পরে সে পরে পস্তায় যে না এটা না করলেই হয়তো ভালো হতো, এরকমটা না করলেই হয়তো এই মানুষটা এরম হতো না। তো আমি তো একটা অসুস্থ মানুষ, আমি তো আপনার কাছে গিয়েছিলাম সহযোগিতা চাইতে, আপনার যাতে আপনি আমার পাশে এসে দাঁড়িয়ে যাতে আপনি নিরপেক্ষতার সঙ্গে আপনি দাঁড়িয়ে যাতে আমি ওখানে ভালোভাবে থাকতে পারি সেই ব্যবস্থা আপনি আমাকে করে দেবেন। আর আমার জিনিসগুলো আমাকে আপনি হাতে তুলে দেবেন। সেই জন্য আপনি যে টাকাটা চেয়েছেন আমরা সেই টাকাটা দিয়েছি। দেখুন, আমার তো কাজটা করতে হবে না, আমাকে তো ওই গয়নাগুলো জিনিসগুলো পাওয়ার জন্য আমাকে তো সেখানে তো আপনি পয়সা বললে আমাকে তো সেখানে পয়সা দিতে হবে।
আমরা যেখানে মনে করি যে এখানে পয়সা দেওয়ার দরকার সেখানে আমাদেরকে দিতেই হবে, সে আমরা ধার করে দিই, চাই লোকের থেকে চুরি করে দিই, চাই যাইভাবেই হোক, আমাদেরকে যেভাবেই হোক পয়সা আমাদের জোগাড় করে দিতে হবে, নাহলে সেই কাজটা আমাদের হবে না। হ্যাঁ, আজকালকার দিনে দেখুন কেউ কারোর জন্য এমনি কিচ্ছু করেন না, সে আপনি থানায় যান, কোর্টে যান, উকিলবাবুর কাছে যান, সবারই একটা ফিজ আছে, একটা দিতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আমি ওনাকে এই টাকাটা দিয়েছি, ঠিক আছে। তো আপনারা বলছেন তাহলে আপনি প্রমাণ দিন, নাইলে আপনার কথা কেউ বিশ্বাস করবে না, আপনি প্রুফ দিন, নাইলে আপনার কথা কেউ বিশ্বাস করবে না। তো ঠিক আছে, আপনারা নাই বিশ্বাস করলেন, আমার কাছে কোনো প্রমাণও নেই, আমার কাছে কোনো প্রুফও নেই, আমার কাছে কিছু না। আমার মুখের কথা যদি বিশ্বাস হয় তাহলে করবেন, আর না বিশ্বাস হলে নাই বার করলেন বিশ্বাস, ঠিক আছে। যেটা যখন বিশ্বাস যখন আপনাদের মনে হবে তখন আপনারা করবেন, সেটা তো পরে বোঝা যাবে, সময় বলবে। হ্যাঁ, পুলিশ এরা তদন্ত করবে কি হয়েছে না হয়েছে ব্যাপারটা, তখন পরে জানতে পারবেন আপনারা। এখন আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করার দরকার নেই। আপনাদের যা মনে আসছে আপনারা কমেন্ট করুন, আপনারা বলুন, তাতে আমি রাগ করারও আমার কিছু নেই, আমার কারোর বিরুদ্ধে কিছু বলারও নেই। হ্যাঁ, আমি কিছু বলবো না, আমি খালি শুনবো। আপনারা কি বলছেন আমি খালি শুনবো, ব্যাস একসেপ্ট করবো, হাসি মুখে একসেপ্ট করবো, ঠিক আছে। আপনারা এটা বলছেন, একদম ভালো, এটা করছে, এটা আরও বলছেন আমার জন্য, ঠিক আছে, আরও ভালো। ব্যাস এইটুকু। হ্যাঁ, সহ্যর একটা গুণ আছে জানেন তো। কালা আর বোবা দেখবেন কোনো শত্রু হয় না, কেন সে বলতেও পারে না, সে কানে শুনতেও পায় না, সেই জন্য তার কোনো শত্রু হয় না। না তো আমি আপনাদের কথার কোনো কমেন্টের কোনো, আপনারা বাজে বাজে কমেন্ট করুন, আপনারা গালাগাল দেন কমেন্টে, আমি কোনো তার রিপ্লাইই দেবো না। আপনারাই বলতে 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 একটা সময় আপনারাই চুপ হয়ে যাবেন, ব্যাস মিটে গেল। তো এই প্রশ্নের আমি একটা উত্তর দিলাম যে আমি কেন ওনার কাছে গেছিলাম। অনেকে আমাকে বলেছিল যে ম্যাডাম আপনি জেনে শুনে তাহলে আপনি কেন গেছিলেন, 1 নম্বর প্রশ্ন আমি উত্তর এটা দিলাম। আচ্ছা, 2 নম্বর প্রশ্নর উত্তর আমি দিচ্ছি যে বাবলি মুখার্জি বলছেন যে আমি নাকি 4-5টা বিয়ে করেছি। তো ওনাকে আমি একটাই কথা বলবো, উনি যদি ভিডিওটা দেখে থাকেন, আমি 4-5টা বিয়ে করেছি, তো আমার কি প্রত্যেকটা বিয়েতে ওনাকে আমি ইনভাইট করেছিলাম? উনি কি মানে বিয়েবাড়ি কি ইনভাইটে উনি কি এসে কি উনি আমাদেরকে কি বিয়েতে আশীর্বাদ করে গেছেন? আর উনি কি আমাদের কি বিয়েবাড়ি কি খেয়ে গেছেন, মানে ইনভাইট ছিলেন, মানে বিয়েবাড়ি কি বলে ওটাকে, 5টা বিয়ে করেছি, তো ওনাকে ইনভাইট করেছিলাম, উনি আশীর্বাদ করে গেছেন আর মিষ্টি মুখ করে গেছেন আমাদের মানে বিয়েতে এসে, যে আমরা যাতে সুখে শান্তি সংসারটা করতে পারি। তো আমি একটাই কথা বলবো আপনাদের, যে একটা মানুষের যদি তার হাজব্যান্ড মারা যায় তাহলে সে কেন দ্বিতীয়বার বিয়ে করতে পারে না? করতে পারে কি করতে পারে না? যদি কারোর ডিভোর্স হয়ে যায় সে কেন দ্বিতীয়বার বিয়ে করবে না? সে কেন নিজের জীবনটা নিজের মতন করে সে বাঁচবে না কাউকে নিয়ে? আপনারাই বলুন, এই কথার উত্তর আপনারাই দিন। সে কেন সন্ন্যাসী হয়ে যাবে? সে কেন বৃন্দাবনে চলে যাবে? সে কেন একদম মাছ মাংস ছেড়ে দেবে? তো সেই মানুষটাকে তো সবাই ভালোবাসে, তার মা ভালোবাসে, তার বাবা ভালোবাসে, তার ভাই বোনরা ভালোবাসে, তাই সেই মানুষটাকে সবাই ভালোবাসে। ওই সবাই তো বৃন্দাবনে চলে যাচ্ছে না, সবাই তো মানে মাছ মাংস ছেড়ে দিচ্ছে না, তাহলে বউর জন্যেই খালি এত নিয়ম কেন? একটা মেয়ের জন্যে কেন এত নিয়ম? তো উনি বলছেন যে আমি নাকি 4-5টা বিয়ে করেছি। হ্যাঁ, তো আমার বিয়েতে নিশ্চয়ই উনি ভোজ খেয়ে গেছিলেন, মিষ্টিমুখ করে গেছিলেন, আমাদেরকে আশীর্বাদ করে গেছিলেন, সেই জন্যই উনি এই কথাটা বললেন। তো দেখুন, আমরা যেই ফ্যামিলিতে আমরা আছি, দেখুন আমরা খুব হাইফাইও না, আর আমরা একদমই মানে গরিব, মানে একদম
খুব রিচ ফ্যামিলিতেও না, আর একদম কোনো লো ক্লাসও না, আমরা মিডিল ফ্যামিলিতে থাকি। আর মিডিল ফ্যামিলিটা এমন, সবাই সবারই খোঁজখবর রাখে। তো আমরা যদি বিয়ে না করে দুজনের সঙ্গে যদি বন্ধুত্ব করি, তা আমাদের বন্ধুত্বটা আমাদের সমাজের চোখে খারাপ দেই। একটা মেয়ে আবার এই ছেলেটার সঙ্গে ওই ছেলেটার সঙ্গে কিসের বন্ধুত্ব রে? তার মানে কিছু নোংরামি করছে। তো বিয়েটাই আমাদের সবার চোখে দেখতেও ভালো, শুনতেও ভালো, আর ওটাই শোভনীয়। সেই জন্য আমি বিয়ে করেছি। একজন মারা গেছে, আরেকজনকে আমি বিয়ে করেছি। তো এটা তো আমার মনে হয় না যে আমি কোনো অন্যায় করেছি। আর কত মানুষ আছে এরকম, কত মহিলারা আছে, কত পুরুষ মানুষরা আছে, যেটা বাবলি মুখার্জি প্রত্যেকটা দিন গিয়ে এই সমস্যাগুলো মেটাচ্ছেন। যে স্বামী থাকতে বউরা অন্যজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে বাচ্চা রেখে, বউ থাকতে স্বামীরা অন্য মহিলার সঙ্গে পরক্রিয়া করে বসে আছে। তো এইগুলো সমাজের বুকে খুব ভালো বার্তা না? হ্যাঁ, ঘরে বউ থাকতে স্বামীরা নোংরামি করে বেড়াচ্ছে বাইরে, আর ঘরে স্বামী থাকতে বউরা বাইরে নোংরামি করে বেড়াচ্ছে, ছোট ছোট বাচ্চা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাদের সঙ্গে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আসছে, এসে আবার স্বামীরা গঙ্গায় স্নান করিয়ে ঘরে তুলে নিচ্ছে। আবার কিছুদিন সংসার করছে, আবার অন্যজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে, আবার স্বামীরা ঘরে। এইভাবে 2বার 3বার 4বার দেখতে দেখতে স্বামীরা একটা সময় বিরক্ত হয়ে, যা বাবা তুমি যেখানে যাবি যা, যার সঙ্গে তুই ভালো থাকবি থাক, আমার আর তোকে আনারও দরকার নেই, খোঁজারও দরকার নেই। তো এই সমস্যাটা তো উনি রেগুলার মেটাচ্ছেন। তো উনি এই সমস্যাটা বলার কি আছে সোশ্যাল মিডিয়াতে? এটা বলার কি আছে? এটা তো আজকালকার দিনের তো কোনো বলার কথা নয়। এটা তো হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, প্রত্যেকটা বাড়ি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে। সেটা তো সবারই ব্যাপারটা জানে। সে ফিল্ম স্টার থেকে নিয়ে, মধ্যবিত্ত থেকে নিয়ে, রিচ হাইফাই থেকে নিয়ে, লো থেকে নিয়ে সবাই এরকম করছে। আর কিছুদিন পরে বিয়ে করবে লোক, এগ্রিমেন্ট করে বিয়ে করবে, যে এই এত মাসের এগ্রিমেন্ট করলাম, বিয়ে করলাম, তাতে যদি আমরা সংসার করতে পারি ভালো, নাহলে আমাদের এগ্রিমেন্ট শেষ। যেরকম ঘর ভাড়া হয় 11 মাসের এগ্রিমেন্ট, এবার বিয়েটাও এগ্রিমেন্ট করেই হবে আর কিছুদিন পরে। এই যুগও চলে আসবে। তো আজকের দিনে দাঁড়িয়ে কাউকে যদি আমরা বলি যে তুই 3টে 4টে বিয়ে করেছিস, হ্যাঁ, তাহলে মানে আমি নিজেকে মানে যে বলছে আর যারা বলবে, হ্যাঁ, যারা বলছে, আমি মানে ওনাকে আমি বলছি না, উনি অনেক কথাই উনি গায়ে পেতে নেন। তো এটা মানে কোনো শিক্ষিত মানুষের কথা না। একটা গণ্ডমূর্খ মানুষ ছাড়া এরকম মেন্টালিটি, এরকম তার ভাবনা চিন্তা বিচার হতে পারে না। যেইভাবে মানে আমি লোককে প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি, যেগুলো আমাকে লোক কমেন্ট করে জিজ্ঞেস করছে, সে কমেন্টের আমি উত্তর দিচ্ছি। যে এইগুলো যারা করে তারা খুব ভালো কাজ করছে। আর আমি যদি একটার জায়গায় 2টো বিয়ে করে থাকি, কি কারোর সঙ্গে কোনো লিভিংয়ে কোনো সম্পর্ক যদি আমি তার সঙ্গে জড়িত থাকি, সেও মারা গেছে, হ্যাঁ, তো সেটা নাকি আমি খুব অন্যায় করেছি। তো যাকে আমি অন্যায় করেছি, কি করেছি, কে কী বললো, কে কী ভাবলো, তাতে আমার কোনো যায় আসে না। আমি একদিন খেতে পেলে লোক তো আমাকে এসে খাইয়ে দিয়ে যাবে না। আমার গায়ে যদি একদিন বস্ত্র না থাকে, লোক তো এসে আমাকে সেই বস্ত্র কিনে দিয়ে পরিয়ে দিয়ে যাবে না, যে তোমার কাছে ছেঁড়া জামা কেন, তোমার কাছে কোনো জামা কাপড় নেই কেন। বড় বড় কথা এরকম অনেকেই বলতে পারে, কিন্তু যার সঙ্গে যেটা ঘটে সে একমাত্র সেই জানে তার সঙ্গে কী ঘটে আর কি হয়, আর এরকমটা পরিস্থিতি এলে মানুষ কি করবে। ঠিক আছে? তো এটাই বলতে এলাম। দ্বিতীয় প্রশ্ন, এটাই আমি উত্তর দিলাম, দ্বিতীয় প্রশ্ন। আর একজন বলছেন, 2টো প্রশ্নের উত্তর দিলাম আমি, 2টো প্রশ্নের উত্তর দিলাম, আর একটা প্রশ্নের উত্তর দেব আমি। আরেকজন বলছে কেউ যে ম্যাডাম বাবলি মুখার্জি তো প্রত্যেকটা জিনিস লাইভে তুলে ধরেন, উনি অনেক রাত্রির অবধি লাইভ করেন, ওনার তো মানে ক্যামেরার সামনে সব কিছু হয়। হ্যাঁ, ওনার ক্যামেরার সামনে সব কিছু হয়, এটা সত্যি যে ওনার ক্যামেরার সামনে সব কিছু হয়।
আর উনি অনেক রাত্রির অবধি লাইভ করে, আর সেটা আমিও রাত জেগে জেগে অনেক লাইভ ওনার এর আগে দেখেছি। উনি অনেক সমস্যা মিটিয়েছেন, তবেই আমি ওনার কাছে গেছি। আর উনি লাইভ করেন, সব কিছু লাইভে তুলে ধরেন। তো বলছেন উনি যে প্রুফ দিন। উনি তো সব কিছু লাইভ করে, তো আপনি যে সত্যি কথা বলছেন আপনি প্রুফ দিন। তো দেখুন ম্যাডাম, যেই আমাকে জিজ্ঞেস করছেন এই কথাটা, ওনাকেই আমি বলছি যে দেখুন, সোশ্যাল মিডিয়ায় আমি বসে প্রুফ দেব, হ্যাঁ, আমি বসে এটা ওটা সেটা, সোশ্যাল মিডিয়া তো আমি তো জনগণের, জনগণ তো আমার মানে এই সমস্যাটা তো আর মিটিয়ে দেবে না। জনগণ যারা শোনার তারা শুনবে, আর আজে বাজে কমেন্ট করবে, গালাগাল করবে কমেন্টে। তো এইখানে বলে সত্যি কিছুটা বলছি, কিন্তু এখানে তো আর বলে আমার সমস্যাটা তো আর এখানে মিটবে না। যেখানে সমস্যাটা আমার মেটার সেখানেই আমাকে গিয়ে মেটাতে হবে সমস্যাটা। তো আমার কাছে কোনো প্রুফ নেই। কেন দেখুন, উনি ওনার অফিসে সিসিটিভি ক্যামেরা আছে, উনি প্রত্যেকটা মুহূর্তে 3-4টে ক্যামেরা অন করে দেয়, দিয়ে ভিকটিমের দিকে ক্যামেরা করে ওনার সমস্ত কিছু উনি করেন। ঠিক আছে, ওনার যে সহযোদ্ধারা ওনারাও ভিকটিমের দিকে ক্যামেরা সবসময় করে দেন, ভিডিও করতে থাকেন। তো আমার সঙ্গে তো এরকম 5জন যায়নি যে উনি কি বলছেন, উনি কি করছেন, যে সময়টা উনি টাকা পয়সার কথা বলছেন যে আমারও লোক ওখানে ক্যামেরা করবে। আর আপনি দেখবেন ওনার অফিসে উনি ক্যামেরা করতেও দেয় না কাউকে। কেউ যদি একটা ফটো তুলতে চায় তাকে ধমকায়, চলো পুলিশ স্টেশনে, তুমি কেন আমার ফটো তুলছো, তুমি কেন ভিডিও ক্যামেরা করছো, কে তোমায় পাঠিয়েছে, হ্যাঁ, কার তুমি বুদ্ধি নিয়ে এখানে এসছো, কী ষড়যন্ত্র করতে এসছো, কী করতে এসছো না করতে এসছো। মানে তাকে মানে কথার ফাঁদে এমন তাকে ফেলবে যে সে মানে ছেড়ে দে মা, কেঁদে মাছি। কেন ওনার তো লাইফে আমরা এগুলোও ওনার লাইফে দেখেছি যে হয়তো কেউ ভিডিও করেছে, কি কেউ ওনার সঙ্গে হয়তো একটা ওনার অফিসের একটা ফটো তুলতে চেয়েছে, কি ওনার একটা ফটো তুলতে চেয়েছে ওনাকে না পারমিশন নিয়ে। তো উনি এগুলো করেছেন যে আমি একটা থানায় ফোন করলে, জানেন আপনার এখন কি হতে পারে, তুমি জানো এখন কি হতে পারে তোমার, হ্যাঁ, আমি একটা থানায় ফোন করলে এক্ষুনি পুলিশ এসে যাবে, এক্ষুনি তোমার অ্যারেস্ট করে, চলো তুমি থানায়, কে তোমায় পাঠিয়েছে, কী উদ্দেশ্য এসছো, কী ষড়যন্ত্রে এসছো। তো উনি এগুলো করেন। হ্যাঁ, ওনার লাইফ আপনারা তো আমার থেকে বেশি বেশি দেখেন, যেহেতু আপনারা ওনার হচ্ছেন জনগণ। উনি হচ্ছেন কি 12 বছর না 13 বছর থেকে উনি কাজ করছেন, ওনাকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক চেনে, আমাকে আর কটা লোক চেনে, আর আমার কথা আর কে আর বিশ্বাস করবে। তো যাকে বিশ্বাস করতে হবে না, ওনার কথাই আপনারা বিশ্বাস করুন, ওনার কথাই আপনারা শুনুন। আর উনি এগুলো করেন, লাইভগুলো আপনারা দেখেছেন, আপনাদের কাছে আর নতুন করে গল্প করা কিছু নেই। ঠিক আছে, তো একজন সোশ্যাল ওয়ার্কারের কাছে গেলে, সমাজসেবিকার কাছে গেলে এতগুলো টাকা লাগে। হ্যাঁ, আপনাদের জানা আছে কি না আমি জানি না, কিন্তু আমার জানা ছিল না যে এতগুলো টাকা লাগে। হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো 5,000 টাকা হয়তো মিষ্টি খেতে হয়তো নেবে, 2,000 টাকা কি 5,000 টাকা হয়তো মিষ্টি খাওয়ার জন্য হয়তো নেবে, কি হয়তো দূর দূরান্ত গেলে গাড়ি ভাড়াটা নিতে পারে। দেখুন, সোশ্যাল ওয়ার্কার বলে, সমাজসেবিকা, সমাজের কাজ করছে বলে সবটা তো সে গাঁটের টাকা খরচা করে, পকেটের টাকা খরচা করে তার সবাই তো সব কিছু করতে পারে না। না, আমার ধরুন একটা সমাজের জন্যই কিছু করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সেই আমার অ্যাবিলিটিটা নেই, আর সেই টাকাটা হয়তো আমার কাছে নেই। হ্যাঁ, আমার মানি থাকলে আমি তো গিয়ে কারোর প্রবলেম মেটাবার চেষ্টা করব। সেখানে আমার যদি অর্থই না থাকে, তাহলে আমি আর কি, তাহলে কারোর প্রবলেম তাহলে কি মেটাতে যাব। সে মানুষ বলুন চাই পশু পাখি বলুন, আমি এত যে অ্যানিমেলস লাভার, আমি কুকুর, আমি মানে রাস্তার স্ট্রিট ডগদের এত ভালোবাসি। আমি রাস্তার স্ট্রিট ডগদের মানে করতে গিয়ে, খাবার খাওয়াতে গিয়ে সেখানে আমি মার খেয়েছি। হ্যাঁ, কতজন আমাকে গালাগাল করেছে, রাত বিরেতে ফিটিং করাতে গেছি ওদেরকে, তো আমাকে গালাগাল দিয়েছে, কতজন এসে আমাকে মানে ঝগড়া করেছে। হ্যাঁ, প্লাস মারও খেয়েছিলাম আমি, কিন্তু তাও ওদের প্রতি আমার ভালোবাসা যায় না, আমি তাও ওদেরকে ভালোবাসি।
মার খাবো ঠিক আছে, গালাগালি শুনবো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছা হয় ওদের জন্য কিছু করি, ওদের জন্য একটা চ্যারিটি করি, ওদের অ্যানিমেলদের জন্য একটা ভ্যাকসিনেশনের ব্যবস্থা করি, ওনাদের অপারেশন করে দিই যাতে ওদের বংশবৃদ্ধি না হয়, অপারেশন করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার যদি অর্থ না থাকে তা আমার ভাবনাটা তো আমার কাছেই রয়ে যাবে না, আমার ভাবনাটা তো আর আমি কাজে লাগাতে পারবো না যদি আমার কাছে অর্থ না থাকে। তো হ্যাঁ ঠিক আছে, আমি ভালোবাসি, আমি অ্যানিমেলের জন্য মার খেতে পারি, আমি অ্যানিমেলের জন্য গালাগালি খেতে পারি, আমি অ্যানিমেলের জন্য লোকের কাছে কথা শুনতে পারি, কিন্তু আমি চুরি করে তো কারোর কাছে মার খাইনি, কারোর চিটিংবাজি তো করে কারোর কাছে মার খাইনি, কারোর আত্মসাৎ করে তো কারোর কাছে মার খাইনি। এটাই আমার কাছে গর্ব যে আজকে আমি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব চ্যানেলে যে আমি জোর গলায় বলতে পারছি যে হ্যাঁ আমি রূপা মণ্ডল, আমি কারোর চিটিংবাজি করেও মানে আমি মার খাইনি, কারোর আত্মসাৎ করেও মার খাইনি, কাউকে ফ্রড করেও আমি মার খাইনি, আর কোনো রকম কাউকে মানে কি বলবো ওটাকে কি বলে মানে আরে ওটাকে কি বলে ভুলে যাচ্ছি আমি, মানহানি করেও কারোর মানহানিও করিনি, হ্যাঁ, এ না যে কাউকে মেরেছি ধরেছি তার বিনিময়ে 10 জন এসে আমাকে মেরে ধরে চলে গেছে, এরকমটা কিছু না। এগুলো হয়ে ভালো মানুষ যদি কেউ ভালো কাজ করতে যায়, হ্যাঁ, অনেক সম্মুখীন তাদেরকে অশান্তির সম্মুখীন হতে হয়, হ্যাঁ, অনেক কিছু প্রবলেম তাদেরকে ফেস করতে হয়। দেখবেন আমরা যখন একটা ভালো কাজ করি না আমাদের নাম হয় না, যখনই একটা আমরা খারাপ কাজ করব দেখবেন কানে 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 মানে কত দূর কথাটা পৌঁছেছে। তো যাকে আজকে এটুকুই আমার বলার ছিল। তো আর বেশি বড় না করে এই ছোটো করে ভিডিওটা এখানেই আমি করলাম, আপনাদের 3টে প্রশ্ন আমি উত্তর দিয়ে দিলাম। আর আরেকটা কথা বলবো যে কিছুদিন আগে দেখবেন রাধারানী আর বাপির একটা কেস গেছিলো ওনার কাছে, হ্যাঁ, সেই রাধারানী যে মহিলা মেয়েটি গেছিলেন সেই মেয়েটি কি বলছে তুমি একটার পর একটা ছেলে ফাঁসাও, হ্যাঁ, তোমার একটা ব্যবসা হয়ে গেছে, কে হোটেল ভাড়া করেছিল, কে টাকা দিয়েছিল, ঘন্টা ছিলে, কি কথা হয়েছিল, হ্যাঁ, তো এইগুলো দেখুন, এইগুলো একটা সোশ্যাল মিডিয়ায়, সেই মেয়েটা তো বিবাহিত, তার তো স্বামী আছে, তার তো ছেলে আছে, ছেলেটা তো একদিন বড় হবে, ঠিক আছে, আর যে বাপি তারও বউ আছে, তারও ছেলে আছে, তারও ছেলেটা একদিন বড় হবে। তো এইসব কথাগুলো কি সোশ্যাল মিডিয়ায় মানে সবাইকে শুনিয়ে এগুলো যার, হ্যাঁ ঠিক আছে, তুমি ওর সঙ্গে মেলামেশা করেছো, তুমি জানতে না ওর বউ আছে, তুমি জানতে না ওর স্বামী আছে, এবার থেকে যখন সব জেনে গেছো কেউ কারো সংসারটা নষ্ট করো না, দুজন আলাদা হয়ে যাও, এতে তোমারও ভালো তোমারও ভালো। এই যে কে টাকা দিয়েছে, কত টাকা হোটেলে ভাড়া নিয়েছে, হ্যাঁ, ওনার কে ক্যামেরাম্যান আছেন বলছেন কত টাকা নিয়েছিল, হোটেল ভাড়াটা কত টাকা দিয়ে হোটেল ভাড়া করেছিলেন, কত ঘন্টার জন্য করেছিলেন হোটেল ভাড়াটা, হ্যাঁ, এইসব কথাগুলো না মানে মনে হয় না আমার যে সোশ্যাল মিডিয়াতে এগুলো যেগুলো উনি দেখাচ্ছেন মানহানি করছেন এগুলো করার দরকার আছে। দেখুন আমরা তো মেয়ে, আমরা মেয়েদেরকে আমরা এত নিচে আমরা আপনি নামাবেন না, আপনিও তো একটা মহিলা, আপনি আমাকে নিচে নামাচ্ছেন মানে আপনি মহিলা, আপনিও নিচে নেমে যাচ্ছেন, তো আপনি তো নিশ্চয়ই পুরুষ মানুষ নয়, হ্যাঁ, তো আপনি আপনার কাজটা করেন কিন্তু আমাদেরও একটু মান সম্মানটা রেখে আপনি করেন আপনার কাজটা। আবার একটা আপনারা সবাই দেখবেন আর একটা উনি কেস মানে কাজ করেছিলেন, যেটা হচ্ছিলেন গোপাল আর পূজা, আর ওনার বউ ছিল অনিতা, হ্যাঁ, সেইখানেও দেখবেন সেই মেয়েটা চুপ করে বেচারি বসে আছে, তার মাস্কটা টেনে খুলে দিচ্ছে, হ্যাঁ, যা তা বলছে, লাস্টে সেই ছেলেটিও বললো হ্যাঁ তুই আমার থেকে টাকা নিয়েছিস, নিয়ে এসে তুই এই 420 করলি, চিটিংবাজি করলি, বাবলি মুখার্জিকে যা তা বলে চলে গেলেন। তাহলে ওনার এত বড় সাহসটা হলো কী করে বাবলি মুখার্জিকে উনি বলে গেলেন? বাবলি মুখার্জি তো তখন ওনার গলাটা চিপে ধরতে পারতেন, টুটিটা তো ওনার চিপে ধরতে পারতেন যে এই তোমার আমি ক টাকা নিয়েছি, যে তুমি যে এই কথাটা বলছো ক্যামেরার সামনে এখানে দাঁড়িয়ে বলো তোমার থেকে ক টাকা নিয়েছি, কত টাকা তুমি আমাকে দিয়েছো। ওনার তো সহযোদ্ধারাও সবাই ছিল, তাহলে গোপাল ওখানে থেকে ওখানে বলে কেন চলে গেল, ওনার টুটিটা চিপে কেন ধরলো না? নিশ্চয়ই উনি নিয়েছেন টাকা, সেই জন্যই উনি এই কথাটা বলে চলে গেল, উনিও শুনে ওখানে দাঁড়িয়ে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না, ঠিক আছে। তো আমি এটাই
সবারই কাছে বলবো যে যারা যারা তোমরা আত্মসাৎ হয়েছো, যারা তোমরা ফ্রড হয়েছো, যারা তোমরা মানহানি হয়েছো, তো তোমরা লিখিত অভিযোগ দিয়ে তোমরা চলে গেছো, তোমরা আসতে পারছো না, ওনাকে ভয় পাচ্ছো, ওনার সম্বন্ধে বলতে পারছো না। আমি বুঝতে পারছি তোমরা আত্মসাৎ হয়েছো, আবার ভাবছো কোর্ট কাছারি কে দৌড়াদৌড়ি করে, এসব ঝামেলার মধ্যে কে পড়ে যে টাকা গেছে যাক। কিন্তু দেখো তোমাদেরও তো কষ্টের টাকা, খাটনির টাকা। দেখুন আজকালকার দিনে 10 টাকা 1 ভাঁড় চা কেউ কাউকে বিনা স্বার্থে খাওয়ায় না। আমাদের চেনা লোকই মুখ ঘুরিয়ে চলে যায় যদি একটা চায়ের দোকানে দেখা হলে কথা বলে না, যদি 1 কাপ চা খাওয়াতে হয়। তো খাটনির পয়সা সবারই। তো তোমরা যদি এরকম হয়ে থাকো, হ্যাঁ, তো তোমরা এসে তাহলে বলো, সামনে দাঁড়িয়ে বলো, আর আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টের উত্তর দেবো এসে। হ্যাঁ, তোমরা পাশে এসে দাঁড়িয়ে বলো। হ্যাঁ, তোমাদের যদি টাকা গিয়ে থাকে তোমরা ভয় পেও না। হ্যাঁ, তোমরা তো একটা মানুষ। বাবলু মুখার্জি তো বাঘ আর ভাল্লুক না যে তোমাদেরকে ওখানে খেয়ে ফেলবে, কি তোমাদেরকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণহানি করে ফেলবে, কি খুন করে দেবে, কি গুলি করে দেবে, এরকম তো কিছু ব্যাপার নেই। তোমরা এসে বলতে পারো। হ্যাঁ, এসে বলতে পারো, আমার সঙ্গে একমত হতে পারো তোমরা, যদি তোমরা হয়ে থাকো। যদি না হয়ে থাকো তাহলে আসার কোনো দরকার নেই। যদি তোমরা হয়ে থাকো, কি যদি আপনারা হয়ে থাকেন, তাহলে আপনারা আসুন, এসে সামনে বলার সৎসাহস রাখুন। হ্যাঁ, যে আমার সঙ্গে এটা হয়েছে, কি ওটা হয়েছে, পুলিশ স্টেশনে বলুন। আপনাদের কোনো ভয় নেই, কোনো মানে ডর নেই, কিছু নেই। উনিও একটা মানুষ, আপনারাও একটা মানুষ, আমিও একটা মানুষ। যদি আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারি যে আমার সঙ্গে ফ্রড হয়েছে, আমার সঙ্গে আত্মসাৎ হয়েছে, তাহলে আপনারা কেন বলতে পারেন না? আপনারাও নিশ্চয়ই বলতে পারবেন। একটু সাহস করুন না, ঠিক আপনারা বলতে পারবেন। কিন্তু হ্যাঁ, যেটুকু বলবেন আপনারা সত্যিটা বলার চেষ্টা করবেন। কারুর নামে মিথ্যে বাড়িয়েও বলবেন না, কারুর নামে মিথ্যে কমিয়েও বলবেন না। যেটুকু আপনাদের সঙ্গে ঘটেছে সেইটুকুই আপনারা বলবেন, না এর বেশি বলবেন, না এর কম বলবেন। এটুকুই আপনাদের কাছে আমি অনুরোধ করব। করে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। হ্যাঁ, আপনারা সবাই দেখবেন, ভালো লাগে যদি তাহলে আপনারা শেয়ার করবেন। আমি আগেও বলেছি যে এই ইউটিউব চ্যানেল থেকে আমার পয়সা রোজগার করার এক মুহূর্ত কোনো ইচ্ছে নেই। তাহলে আমি অনেক কিছু ভিডিও দিতে পারতাম, সেগুলো আমি দিইনি, আমি করি না। আর আমি করতামও না, যেহেতু আমার সঙ্গে যেগুলো হয়েছে সেগুলো তো আমি আর ডোর টু ডোর নক করে গিয়ে বলতে পারি না। তো সেই জন্যেই আমি এইটা আজকালকার সোশ্যাল মিডিয়া যেটা চলছে সেটার মধ্যে আমি তুলে ধরলাম। এটা খুব সহজেই লোকের কাছে পৌঁছাবে, অনেক লোক খুব সহজেই লোক দেখতে পাবে, শুনতে পাবে। আর আপনারাই তখন বলবেন যে কমেন্ট করে কিছু জিজ্ঞেস করার থাকলে করবেন, কিছু বলার থাকলে বলবেন, ভালো কথা থাকলে বলবেন, গাল দেওয়ার থাকলে দেবেন। হ্যাঁ, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। হ্যাঁ, এই বলে আমার লাইফটা আমি শেষ করছি, এখানে রাখছি। আবার যদি নতুন কোনো কিছু কথা শুনি, কেউ যদি আমাকে কমেন্ট করেন, আবার আমি লাইফে আসবো, আবার আপনাদের কমেন্টের আমি উত্তর দেব। এই বলে আজকে আমার লাইফটা এখানেই আমি শেষ করলাম। নমস্কার।